ওয়েলকাম টু প্রজ্ঞাস হোম কিচেন অ্যান্ড মিসলেনিয়াস এবং ফেসবুক থেকে যারা দেখো তাদের জন্য ফ্লেভারস অফ বেঙ্গল। তো আজকে আমি বাংলার দুটো প্রসিদ্ধ রান্না, একটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এই দুটো রান্না করে তোমাদের দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর তারপরে খুঁজছি আমি এখানে কালো সর্ষে আর তার সাথে হচ্ছে পোস্ত। তো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত তিনটে প্রায় সমানুপাতিক হারে একটা বাটির মধ্যে মেশাবে। তার মধ্যে দিয়ে দিতে পারো আন্দাজ মতন কাঁচা লঙ্কা, আর সাথে নুন দিতেও পারো, নাও দিতে পারো, সেটা সম্পূর্ণ অপশনাল। এই যে তিন রকম তোমার দু রকম সর্ষে আর একরকম পোস্তটা যখন বাটা হবে, এইটার ঝাঁঝটাও খুব বেশি হয় না। আর যেটা সব থেকে প্রবলেম করে আমাদের কালো সর্ষের খোসা থেকে একটু সমস্যা হয় হজমের, সেটাও হবে না। কারণ এই পুরোটা বেটে নেওয়ার পরে গ্রাইন্ডারে আমি এটাকে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যদি তোমার মনে হয় যেটা পাতলা হয়ে গেছে, তা কিন্তু না, ওটা একটা বেশ থকথকে সুন্দর একটা তোমার পেস্ট মতন হয়। খুব পাতলাও না আবার খুব ভারীও না, কিন্তু খোসাগুলো আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে টেকনিক। এছাড়া বাজারে অনেক চলতি সর্ষে পোস্তর গুঁড়ো অ্যাভেলেবেল, সেগুলো দিয়েও তুমি অনায়াসে রান্না করে নিতে পারবে। তবে এইরকমভাবে বেটে যদি বাড়িতে করো, সেক্ষেত্রে রান্নার স্বাদটা ভালো হয়। দু রকমের সর্ষে একবার একটু চেক করি, দাঁড়া দিয়ে কিরকম হলো তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এইরকম একটা কোর্স ফিনিশড হয়েছে। ঠিক আছে, আমি পরে এটাকে জল অ্যাড করে দিই একটু, দিয়ে আরেকবার ঘুরিয়ে দিই। সর্ষেটা কালো সর্ষে নিয়েছিলাম, অনেকেরই কালো সর্ষেতে প্রবলেম থাকে। তো প্রবলেম না থাকলে কোর্সটা দিতে পারো, মানে অসুবিধা নেই। আদারওয়াইজ একটুখানি ছাঁকনিতে ছেঁকে যেটা নিচে পড়ে থাকছে সেটাকে আমি আমার রান্নায় দেব। তাই ভালো করে এখানে সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখলে কিভাবে সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে মাছগুলোর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলোর একটু শুট ছিল, সেগুলোকে কেটে নিচ্ছি। তো আমাদের ক্যানাডাতে বিভিন্ন বাংলাদেশের দোকানে পাবদা মাছ তো অ্যাভেলেবেল। আর এই যে নতুন দোকানটা থেকে এনেছি, মাছগুলো বেশ ফ্রেশও এসছে, এক্ষেত্রে ফ্রোজেন মাছ না। হয়তো বাংলাদেশের এয়ারলাইন্সে দুদিন পর পর এখানে মাছ আসে, যেরকম আমি জানতে পারলাম। আর তখনই ঠিক আমার বড় ছুটি ছিল মাছগুলো আনতে। সত্যি খেতেও কিন্তু বেশ ভালো স্বাদ ছিল। আর আমেরিকাতে শুনছি রিসেন্টলি তোমার পাবদা মাছ ব্যান্ড হয়েছে, কারণ কেউ মনে হয় ওটাকে রিপোর্ট করেছে মাছের থেকে অ্যালার্জি হয়েছে বলে, তাই পাবদা মাছ পাওয়া যাচ্ছে না। আজকে আমার এক বান্ধবী আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো, বললো যে তোদের ওখানে এখনও অ্যাভেলেবেল। আমি বললাম হ্যাঁ, তো তুই চলে এলে অবশ্যই তোকে খাওয়াতাম। আমিও বললাম। তো কলকাতার মেয়ে বাঙালি হয়ে না একটু দুপুরবেলায় মাছের ঝোল ভাত খাবো না, এটা একটা ভীষণ শাস্তি। যাই হোক, এখানে চিকেন যতটা অ্যাভেলেবেল, মাছ তো ততটা না। আর যদি অ্যাভেলেবেল থাকেও সেটা সামুদ্রিক মাছ। তো তাই মাঝে মধ্যে প্রনটা আমাদের চলেই। তো প্রন, এটা আমি ক্রিকল্যান্ডের প্রন এনেছি তোমার কস্কো থেকে, যথেষ্ট ভালো স্বাদ। কারণ কস্কোতে আগে প্রন বিক্রি হতো, কিন্তু এখনও হয়, কিন্তু এত পরিমাণে না, অত পরিমাণে এনে সেগুলোকে ছাড়ানো একটা প্রচণ্ড কষ্টের ব্যাপার। তো এখানে চিংড়ি মাছ আর পাবদা মাছ দুটোকেই আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তারপর কড়াইতে দেব হচ্ছে এখানে মাস্টার্ড অয়েল। রান্নাটা যদি মাস্টার্ড অয়েলে করো, দুটো মাছের ক্ষেত্রেই বেটার। তো মাস্টার্ড অয়েলটাকে, কড়াইটা বেশ গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার সর্ষের তেল। আর তারপরে ধীরে 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 মাছগুলোকে ছেড়ে দেবো আর ভেজে নেবো মাছগুলো।
যখন মাছগুলো রান্না করছি এই ফাঁকে, যখন মাছগুলো ভাজছি পাবদা মাছগুলো, এই ফাঁকে তোমার চিংড়ি মাছগুলো প্রন মালাইকারি করার জন্য আমি আবার এখানে তোমার আলু কেটে নিচ্ছি। তো যেই তেলে পাবদা মাছ ভাজবো সেই একই তেলে প্রনগুলোকেও ভেজে নিয়েছিলাম। তো হ্যাঁ, আলুগুলো বেশ একটুখানি চৌকো চৌকো করে কাটবে, কারণ সেগুলো প্রনের সাথে শেপটা ওটা ভালো যায়। তো যে কোনো কাটিং রান্নার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়। যেরকম নর্মালি যদি আমরা মাছের ঝোল যেটা রুই মাছ করি, সেক্ষেত্রে আমরা একটুখানি লম্বা করে কাটি আলু, আবার ডুমো ডুমো করে কাটি যখন এই প্রন মালাইকারি হয় ইন দ্যাট কেস। আবার যখন চচ্চড়ি করি তখন আমরা একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিই। তো কাটিংয়ের ওপর কিন্তু টেস্টটাও নির্ভর করে সব সময় রান্নার। এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট, যখন রান্না করবে এটা মাথায় সবসময় রাখবে। তাহলে যেরকমভাবে বললাম, ওই দেখো ওই একই তেলে আমি প্রনগুলোকে তোমার ভেজে নিচ্ছি। প্রনগুলো বেশ ভালো করে গোল্ডেন কালার করে ভাজবে। প্রন কিন্তু বেশি যদি ভাজো তাহলে একটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তাই প্রন ভাজাটা কিন্তু একটু দেখবে। আর তারপরে আমি কি করব, প্রথমে সব মশলা তো গুছিয়ে রেখেছি যে মাছগুলো কিভাবে কি করব। আর প্রনের মালাইকারি বানানোর জন্য আমি কলকাতা থেকে একটা ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার নিয়ে এসেছিলাম। সেটা আমি একটুখানি জলের মধ্যে উষ্ণ গরম জলে 2 চামচ না 3 চামচ মতন দিয়ে ওটাকে গুলে মিশিয়ে রেখেছিলাম। তো এখন বাজারে তো এই তোমার ম্যাগির যে তোমার কোকোনাট মিল্ক পাউডার সেটা তো অ্যাভেলেবেলই। আর এছাড়া তুমি যদি বাড়িতে নারকেলের দুধ বানাতে পারো, যেটা আমাদের মা জেঠিমা দিদিমারা আগেকার দিনে করতো, সেটার কিন্তু একটা আলাদা স্বাদ হয়। কিন্তু এখন আমাদের পক্ষে অত করা সম্ভব নয়, সবই বাজারে পাওয়া যায়। সুতরাং ওটাকে নিয়ে এসে খুব ইজিলি কিন্তু প্রন মালাইকারি করে দেওয়া যায়। আরও আমার জেঠিমা করতো যে মুখে যাতে কোনো কিছু ছিবড়েটা না পড়ে, তাই সমস্ত কিছু মশলাগুলোকে ভেজে সেগুলোকে আবার গ্রাইন্ড করে ওটাকে আবার একটা কাপড়ের মধ্যে দিয়ে তোমার ছেঁকে নিত। তো এখন আর সেসব খাটনি করার কোনো মানেই নেই। এটাও খেতে যথেষ্ট ভালো হয়। সময়ের অভাব এবং পরিশ্রমের অত পরিশ্রমও আমরা করতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রন ভাজা হতে চলেছে। প্রনটা ভাজা হলে এবার প্রন ভাজাটা তুলে নেব। এইবার ওই সর্ষের তেলটা গরম অবস্থাতেই ওখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন। এটা পাবদা মাছের ঝালটা রান্না করার জন্য ফোড়নটা হচ্ছে তোমার কালো জিরে। তো আর চিংড়ি মাছের জন্য দেবো হচ্ছে গোটা জিরে। কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিচ্ছি তোমার আন্দাজ মতন হলুদ, আর একটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতো একটা তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং তার সাথে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা অপশনাল, তোমরা কীরকম ঝাল খাও তার উপর নির্ভর করছে। আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এখানে তোমার দিয়ে দিচ্ছে ওই যে তোমার সর্ষে আর পোস্ত আর 2 রকম সর্ষে পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা। তো সেটাকে দিয়ে বেশ ভালো করে নাড়ছি। আর দেবে অবশ্যই কি বলো, সেটা হচ্ছে নুন। নুনটা একটু দেখে নেবে যাতে খুব বেশি না হয়ে যায়। তো আমি অলরেডি যখন পেস্ট করেছিলাম তখন তার মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখানেও আবার ঝাল লঙ্কার মানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তাই ঝালটা আমার কিন্তু বেশ ভালোই জম্পেশ হয়েছিল। তো যাই হোক, তোমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাও অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু কালকে রান্নাতে কোনো রকম মশলা গুঁড়ো দিইনি। আমি হয়তো ভয়েসে বলে থাকবো যে দিয়েছি, কিন্তু না, আমি দিইনি। আমি প্রন মালাইকারিতে দিয়েছি, এক্ষেত্রে দিইনি। তবে অনেকেই দেয় না, আর অনেকে আদা দেয়, টমেটো দেয়, আমি কিন্তু কিচ্ছু দিইনি। একদম শুধুমাত্র কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত পেস্ট, এছাড়া কিছুই না। এরপর ভালো করে যখন ওই তোমার গ্রেভিটা সুন্দর একটা চলে আসবে, ফুটে যাবে, তখন তার মধ্যে ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে যাবে, যাতে মাছগুলোর মধ্যেও তোমার গ্রেভিটা যেটা ঢুকে আর মাছগুলো যাতে সেদ্ধ হয় গ্রেভিটার সাথে ভালো করে। তাই একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখবে যাতে লক্ষ্য করে যাতে মাছগুলো না ভাঙে, কারণ পাবদা মাছ নরম মাছ, সেক্ষেত্রে ঝোলে দেওয়ার সময় অনেক সময় তোমার ভেঙে যেতে পারে। কিন্তু আমি এত ভালো মাছটা এখানে পাবো আশা করিনি। সত্যি আমার একটু ভাঙেও নি, আর খুবই ভালো হয়েছিল রান্নাটা। শেষে আমি এখানে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কেটে সেই ধনেপাতার কুচিটা মিশিয়ে দিয়েছি, কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আর তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, সেটাও অপশনাল, তুমি যেরকম চাইবে সেরকমভাবে করতে পারো।
দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সত্যি খুব ভালো এটা একটা আইটেম। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আমরা খেয়ে থাকি। সেই বিয়ে বাড়ি বলো, অন্নপ্রাশনের বাড়ি বলো, কিংবা যে কোনো ধরনের আমাদের অনুষ্ঠানে কিন্তু পাবদা মাছ আমরা খুবই প্রিয় এবং আমরা খুবই খেয়ে থাকি। এইভাবে যদি বাড়িতে বানাও তাহলে দেখবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই জিনিসটা খেতে হচ্ছে। হয়ে গেছে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। চলো এরপর প্রস্তুতি নিই হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারির জন্য। চিংড়ি মাছগুলো তো ভেজে রাখা হয়েছেই, কড়াইটাতে পরিষ্কার টরিষ্কার করে আবার সেটা ভালো করে গরম করে তেল দিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে তোমার এখানে বেশ দুটো পেঁয়াজ ছোটো ছোটো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। আর তার আগে আলুগুলো গোটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো যে ডুম করে কেটেছিল সেগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কাটা আছে, আরেকটা পেঁয়াজ দেখো আমি কাটছি। তারপরে পেঁয়াজ কেটে আমি ওই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। তো আলুগুলো বেশ ভালো করে ঢাকা দিয়ে নুন দিয়ে ভাজবে, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে যদি তুমি চাও তাহলে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ওটাকে পেস্ট করে সেটাও দিতে পারো, সেটাও ভালো হয় খেতে। কিন্তু এক্ষেত্রে আমি সেটা দিইনি, আমি এরকমই দিয়েছি।
আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্না তোমরা দেখতে পাবে, যেগুলো ঘরোয়া রান্না, একদমই আমরা বাড়িতে ডেইলি বাঙালিরা যে ধরনের রান্নাবান্না খাই। এখন এই সমস্ত মানে কুইজাইন আমরা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাই, সেটাই আমাদের বাড়িতে রান্না করেও কিন্তু আমরা খাচ্ছি। তো হয়তো আমাদের জেনারেশনের লাস্ট জেনারেশন, আমি জানি না নেক্সট জেনারেশনের কাছে এতটা সময়ও হবে নাকি নিজেদের রান্নাবান্নাগুলোকে বাড়িতে করে খাওয়ার। তবে আমি আমার মেয়েকে বলি, তুই আমার থেকে একটু শিখে রাখ, কারণ এগুলো কিন্তু তোর পরবর্তীকালে কাজে লাগবে। যখন আমার অনেক বয়স হয়ে যাবে বা আমার থেকে তুই দূরে থাকবি, তখন কিন্তু তোর মনে হবে এগুলো খেতে, তখন কিন্তু তুই পাবি না। তো যাই হোক, তখন এই ইউটিউব চ্যানেলের ব্লগগুলো দেখে দেখে বানাবি, এই আর কি। তো এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে কাঁচা লঙ্কা দেবে। আর আমার না একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ওই ভিডিওটা যখন ওই নারকেলের দুধটা দিয়েছি সেটা দিতে একটু তোমাদের মানে আমি এটা ভুলে গেছি, সেটা আমি বলে দিচ্ছি, তোমরা ওখানে তখনই দেবে। তো আদা রসুনের পেস্ট অবশ্যই দেবে এইখানে, এই যখন আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর মশলার মধ্যে তো যেরকম হলুদ দেবে, লঙ্কার গুঁড়ো দেবে, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে যেরকম মানে যতটা আন্দাজ নর্মালি মাছের ঝোল রান্না করো ঠিক সেরকমই দেবে, খুব বেশি দেওয়ার মশলার কোনো দরকার নেই। অনেকের ধারণা থাকে যে বেশি বেশি মশলা দিলে হয়তো রান্না খুব টেস্টি হয়, আমি বলবো না। তারপরে ওই যে নারকেলের যেটা তোমার মিল্কটা আমি গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, এবং তারপরে ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি, এবং শেষে একটুখানি তোমার গরম মশলা দিয়েছি, দিয়ে ঢেকে তারপর পরিবেশন করেছি। তোমরা এইভাবেই রান্নাটা করো এবং দেখো, অসাধারণ খেতে হয়, টেস্ট এত ভালো হয় নিজের মুখে, আর আমি কি বলবো। নিজেরা যদি বাড়িতে এত ভালো ডিশ রান্না করতে পারে, তাহলে রেস্টুরেন্টে গিয়ে বাঙালি কুইজাইন অনেক টাকা দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। চলো, আজকের জন্য ব্লগটা আমার এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।